প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান পর্বের হিসাব সমীকরণের অঙ্ক নিয়ে। হিসাব সমীকরণের মূল তিনটা উপাদানকে ভেঙে একটা বৃহত্তর সমীকরণ গতদিন আমরা দেখিয়েছিলাম, যেখানে 6টা উপাদান ছিল। এই 6টা বিষয়ের আলোচনা আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র লেনদেন আধুনিক পদ্ধতি বিষয়ক পর্বে করা হয়েছিল। আজকে আমরা দেখাবো এই সমীকরণ আমাদের আরও যেসব অঙ্কে সাহায্য করে তার ভিতরেই দু একটা। শিক্ষার্থীরা, এই সমীকরণ সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, কারণ হিসাব বিজ্ঞান মূল এই 6টা খুঁটির উপরেই দাঁড়ানো। আর এই 6টা খুঁটি অবশ্যই যদি মজবুত না হয় তাহলে কিন্তু আমার ঘর সুন্দর হবে না, আমি হিসাব বিজ্ঞান কিছুই পারবো না। এজন্য এই 6টা বিষয় সম্পর্কে আরেকটু সংক্ষেপে বলে রাখি। প্রথমত আমাদের যে উপাদানগুলো ছিল কি ছিল? এ সমান সমান এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এই যে উপাদানগুলো, এতে সম্পদ, এলে দায়, সিতে মূলধন, আইতে আয়, ইতে ব্যয়, আর ডিতে উত্তোলন। শিক্ষার্থীরা, আজকে আমরা যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয়। আর হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই এই 6টা উপাদানই জানতে হবে, কারণ হিসাবের মূল শ্রেণী হচ্ছে এই 6টা। তো শিক্ষার্থীরা, এই 6টা বিষয় সম্পর্কে আমি বারবার গত 2-3টা ক্লাসে বলছি, আবার একবার বলছি। সম্পদ, যা দ্বারা পরবর্তীতে আমরা সুবিধা পাবো। দায়, যার কারণে পরবর্তীতে সুবিধা দিতে হবে। মূলধন, মালিক ব্যক্তিগত তহবিল থেকে, ব্যক্তিগত, কারো কাছ থেকে ঋণ আনলে কিন্তু হবে না, ব্যক্তিগত তহবিল থেকে যা প্রতিষ্ঠানে নিয়ে আসবে তা মূলধন। আয়, কাজের বিনিময়ে কোনো অর্থ আসে বা অর্থ আসার অবস্থা তৈরি হয়, সেটা হচ্ছে আয়। ব্যয়, কাজের বিনিময়ে কোনো অর্থ চলে যায় বা অর্থ যাওয়ার অবস্থা তৈরি হয়, সেটা হচ্ছে ব্যয়। আর উত্তোলন, উত্তোলন হচ্ছে মালিক ব্যক্তিগত প্রয়োজনীয় প্রতিষ্ঠান থেকে যা নিয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমরা এই সংক্রান্ত একটা অঙ্ক শিখাবো আজকে। অঙ্কটা হচ্ছে কি? হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয়। আমাদের বলতেই পারে হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয় করো। দেখো, গত 2 দিন লেনদেন বিষয়ক যে অঙ্কটা আমরা করাইছিলাম, ওই সেম অঙ্কটা দিয়েই আমরা তোমাদেরকে এই অঙ্কটাও শিখাই দিব, যে হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয়। তবে মনে রাখবা, যা লেনদেন নয় তা দিয়ে কিন্তু এই অঙ্ক করা সম্ভব নয়। কোনো অঙ্কই করা সম্ভব নয়, লেনদেন হতেই হবে। লেনদেন না হলে তার কোনো অঙ্কই হবে না। তো শিক্ষার্থীরা, আমরা বোর্ডে চলে যাই, বোর্ডের দিকে খেয়াল করি। যখন লেনদেনের শ্রেণীবিভাগ নির্ণয় করতে বলবে, তখনও আমরা এভাবে একটা ছক কাটবো। এটা অল্প জায়গায় ধরাই দিব, আমার ওই লেখাটা পাশে থাকুক, আমাদের বুঝে নিতে সহজ হবে। ক্রমিক নাম্বার, সংশ্লিষ্ট হিসাব আর হিসাবের শ্রেণী। ক্রমিক নাম্বার, সংশ্লিষ্ট হিসাব আর হিসাবের শ্রেণী। এই অঙ্কটার শিরোনাম হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয়। যখন হিসাবের শ্রেণী নির্ণয় করতে বলবে, তখন তারিখ থাকলে এখানে তারিখ দিব, ক্রমিক থাকলে ক্রমিক দিব, এখানে আসবে, এখানে আসবে সংশ্লিষ্ট হিসাব। কেউ চাইলে সংশ্লিষ্ট হিসাব না লিখে হিসাবের নাম লিখতে পারো। আর এখানে আসবে হিসাবের শ্রেণী। তো শিক্ষার্থীরা, আমরা আগের অঙ্কটাই দেখব। আগের অঙ্কটা আমরা একটু দেখি। এখানে বলা আছে, লাবণ্য 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। যখন লাবণ্য 50,000 টাকা ব্যবসায় আনলো, আমার প্রতিষ্ঠানে কিন্তু 50,000 টাকা আসছে, অর্থাৎ প্রতিষ্ঠান নগদ টাকা পাইছে। তার মানে আমাদের এই সংশ্লিষ্ট হিসাব নির্ণয়ের সময় ডেবিট ক্রেডিটটা আমাদের কাজ করবে। আমরা বলছিলাম না, নগদ যে কোনো সম্পদ, আমরা বলছিলাম না যে কোনো সম্পদ আসলেই ডেবিট হয়, আর ডেবিটটা সবসময় উপরে লিখবো। যদিও এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে নাই, কিন্তু আমরা করার সময় ওভাবে হিসাব করেই করব। ডেবিটটা আমরা উপরে লিখবো, অর্থাৎ
জিনিসটা এরকম দাঁড়াবে, নগদান হিসাব আর মূলধন হিসাব। মূলধন হিসাব কেন? মালিক প্রতিষ্ঠানে যা আনবে তাই মূলধন, আর মালিক প্রতিষ্ঠানে কিছু আনলেই মূলধন ক্রেডিট হয়। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় ক্লাসে এটা বলেছিলাম। যারা ডেবিট ক্রেডিট ক্লাসটা করো নাই তাদের জন্য বুঝতে একটু সমস্যা হবে, তারা অবশ্যই ডেবিট ক্রেডিটের ক্লাসটা একটু দেখে নিবা, তাহলে এটা তোমাদের বুঝতে অনেক সহজ হবে। ক্রমিক নাম্বার 1 আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম। তো নগদান, নগদ টাকা কি সম্পদ না? জাস্ট এখানে আমরা লিখব সম্পদ। আর মূলধন কি? মূলধন ছিল আমাদের আগের দিন হিসাব সমীকরণের ভিতরে আমরা দেখাইছি এই পুরো 4টা জিনিস, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের ভিতরে। তবে শিক্ষার্থীরা মালিকানা সত্ত্বের ভিতরে যাই থাকুক না কেন, আয় ব্যয় আমরা হিসাবের শ্রেণীর ক্ষেত্রে আলাদা ক্লাসিফিকেশন দেখাবো। আর মূলধন এবং উত্তোলন, এই যে মূলধন এবং উত্তোলন, এই দুইটাকে জাস্ট আমরা মালিকানা সত্ত্বের ভিতর দেখাবো, কারণ এই দুইটা মালিকানা সত্ত্বকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এই দুইটা মালিকানা সত্ত্বকে যেহেতু প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, এই জন্য মূলধন এবং উত্তোলন, কারণ এটা মালিক ডাইরেক্ট দেয়, মালিক ডাইরেক্ট নেয়, এজন্য এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্ব নামেই আমরা দেখাবো। তাহলে এখানে আমরা কি দেখাবো? মালিকানা সত্ত্ব। তো শিক্ষার্থীরা এর পরের হিসাবটা আমরা দেখি, পণ্য বিক্রয় করলেন। আচ্ছা, পণ্য বিক্রয় করলেন, একটা কথা মনে রাখবা, যদি নগদ কথাটা বলা না থাকে সাধারণত এটা বাকি ধরা হয়। যদি নগদে বিক্রয় কথাটা বলা না থাকে তাহলে এটাকে বাকি ধরা হয়। তবে যেহেতু এটা জাবেদা নয়, সেহেতু তুমি এটা নগদ বা বাকি যে কোনোভাবে ধরে করতে পারো। আর জাবেদার সময়ও তুমি নগদ বা বাকি যেটাই ধরো সেটা অবশ্যই নিচে ব্যাখ্যায় দিয়ে দিবা। তুমি যদি ব্যাখ্যা দিয়ে দাও আর এটাকে যদি নগদও ধরো তো সমস্যা হবে না, কিন্তু তুমি যদি ব্যাখ্যা না দাও তাহলে কিন্তু জাবেদায় শিক্ষক চাইলে 1 মার্কস কাটতে পারে। যদিও আমাদের বর্তমানকালের শিক্ষকরা নাম্বার খুব একটা কাটে না, তারা নাম্বার দেওয়ার ব্যাপারে খুবই উদার, এজন্য তোমাদের জন্য সুবিধা আছে। তোমরা এটা নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নাই যে এটা নগদে না বাকিতে, কিন্তু আধুনিক লেনদেনগুলো বকেয়া ভিত্তিকেই ধরা হয়, বকেয়া ভিত্তিকভাবেই ধরা হয়। যেহেতু বকেয়া ভিত্তিতে ধরা হয় এজন্য এগুলো বাকিতেই ধরা হয়, ক্রয় বিক্রয় যদি নগদ কথা উল্লেখ না থাকে। তো আমরা চাইলে এটা বাকি দেখাতে পারি, চাইলে এটা নগদ দেখাতে পারি, সমস্যা নেই। তো যদি আমরা এটা নগদই দেখাই তাহলে বিক্রয় করলেও নগদ টাকা আসলো, তাহলে নগদান হিসাব ডেবিট, যদিও ডেবিট ক্রেডিট লিখবো না। আর যেহেতু বিক্রয়ের মাধ্যমে আয় হয়েছে, আয় সবসময় ক্রেডিট, আগের দিন বলছিলাম উৎসব ডেবিট আদামূল ক্রেডিট, তাহলে বিক্রয় হিসাব কি ক্রেডিট। আচ্ছা, নগদ টাকা একটা সম্পদ, যদি আমরা এখানে নগদ টাকা না দেখিয়ে এখানে এই জায়গাটাতে যদি আমরা প্রাপ্য হিসাব দেখাই, কারণ বিক্রয়ের সাথে প্রাপ্যর সম্পর্ক, আমি বিক্রয় করছি টাকা পাইনি মানে টাকা পাবো, আর যার কাছে পাবো সে আমার প্রাপ্য হিসাব অথবা দেনাদার, যদি প্রাপ্য হিসাব বা দেনাদার দেখাই সেটাও কিন্তু সম্পদ। আর বিক্রয় একটা আয়, আমি আগেই বলছি মালিকানা সত্ত্বের ভিতরে যে মূলধন আয় ব্যয় উত্তোলন আছে, এর ভিতরে মূলধন আর উত্তোলনটাকে এখানে আমরা মালিকানা সত্ত্ব নামে দেখাবো, আয় আর ব্যয় যার যার নিজ নামে দেখাবো। এরপরে এখানে আর একটা দাগ দিয়ে দিলাম। তারপরে আমরা খেয়াল করি ক্রমিক নাম্বার 3। ক্রমিক নাম্বার 3-এ আমরা যদি দেখি শিক্ষার্থীরা, এখানে বলেছে পণ্য ক্রয় করলেন, এটাও যেহেতু নগদ বা বাকি উল্লেখ নাই, আমি বাকিতেও করতে পারি, আমি নগদেও করতে পারি। আমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্লাসে আমি বলেছিলাম পণ্য ক্রয় করলেই সেটা ক্রয় হিসাব ডেবিটে দেখাতে হয়, পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিটে দেখাতে হয়, বিপরীত পাশটা ডেবিটে থাকবে। আর পণ্য ক্রয় করলেই ক্রয় হিসাব ডেবিটে দেখাবো আর বিপরীত পাশটা ক্রেডিটে থাকবে। এখন বিপরীত পাশে যদি আমরা নগদ ধরি তাহলে নগদান, বিপরীত পাশে যদি আমরা বাকি ধরি তাহলে প্রদেয় হিসাব। তাহলে ক্রয় হিসাব আর নগদান হিসাব যদি আমি দেখাই, সেক্ষেত্রে ক্রয় হিসাব হচ্ছে ব্যয়, নগদান হিসাব হচ্ছে সম্পদ। আর যদি আমরা অন্যভাবে চিন্তা করতাম, এটা প্রদেয় হিসাব দিতাম, তাহলে প্রদেয় হিসাব হয়ে যেত দায়। জাস্ট আমাদের কিন্তু হিসাবের শ্রেণী বলছে, সমীকরণের প্রভাব বলে নাই বা আধুনিক পদ্ধতিতে হিসাব সমূহের প্রভাব বলে নাই। যদি আধুনিক পদ্ধতিতে হিসাব সমূহের প্রভাব বলে আর হিসাব সমীকরণের উপাদানগুলোর ভিতরে প্রভাব বলে, সেক্ষেত্রে আমরা আর একটা নিয়ম ফলো করব, এটাও আমি আজকে দেখিয়ে দিব, সমস্যা নেই। আর যে টেবুলার ছকটা হয়, টেবুলার ছকটার ক্লাস নিশ্চয়ই কালকে তোমরা পেয়ে যাবে।
এরপরে শিক্ষার্থীরা আমরা 4 নাম্বারটা দেখি। 4 নম্বরে বলা আছে বিনিয়োগের সুদ পাওয়া গেল। বিনিয়োগের সুদ পাওয়া গেল, এখানে আগে দাগ দিয়ে নেই, ক্রমিক নাম্বার 4 দিই। বিনিয়োগের সুদ যেহেতু পেয়েছি, সুদের টাকা নগদেই পাওয়া যায়, যেহেতু পাওয়া গেছে বলছে, নগদান হিসাব আর বিনিয়োগের সুদ একটা আয়। আচ্ছা, যে খাতেই আয় হোক ওই খাতটাই ক্রেডিট হবে, যে খাতটাই আয় হোক ওই খাতটাই ক্রেডিট হবে, কারণ আয় সবসময় ক্রেডিট। আগের দিন বলছিলাম না, উৎসব ডেবিট আদামুল ক্রেডিট, আয় সবসময় ক্রেডিট, কারণ এখানে আয় বৃদ্ধি পাচ্ছে, আর আয় বৃদ্ধি পেলেই আয় ক্রেডিট হবে। আচ্ছা শিক্ষার্থীরা, নগদ টাকা একটা সম্পদ আর বিনিয়োগের সুদ একটা আয়। জাস্ট এইভাবে যখন আমাকে বলবে হিসাবের শ্রেণী নির্ণয় করো, জাস্ট এভাবে কোনটা কোন শ্রেণীতে পড়ে শ্রেণীর নামটা তুলে দিলেই আমার হয়ে যাবে, খুব বেশি খাটাখাটির দরকার নেই। এরপরে শিক্ষার্থীরা 5 নম্বরে বলছে পণ্য ক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল 20,000 টাকা। আচ্ছা, যেহেতু পণ্য ক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল 20,000 টাকা, আমি ফরমায়েশ পেয়েছি, এটা কত কোটি টাকা হোক আমার দেখার বিষয় না, আমি এখনো কোন পণ্য কিনিও নাই, পণ্য বেচিও নাই। যেহেতু পণ্য কিনিও নাই, পণ্য বেচিও নাই, সুতরাং এটা কিন্তু আমাদের এই অঙ্কে আসবে না। এই অঙ্কে কেন? এটা কোনো অঙ্কেই আসবে না, কারণ এটা লেনদেনই না। আচ্ছা শিক্ষার্থীরা, এরপর আমরা দেখি বিজ্ঞাপন বিল প্রদান করা হলো। আচ্ছা, বিজ্ঞাপনের বিল দিছি মানে বিজ্ঞাপনের টাকা দিছি, বিজ্ঞাপন একটা ব্যয় হয়েছে। আর আয় ব্যয়ের ক্ষেত্রে আমরা আয়বাচক বা ব্যয়বাচক হিসাব নির্ণয় করার সময় খেয়াল করব কি বাবদ আয় হয়েছে। এটা যেমন বিক্রয় বাবদ আয় হয়েছিল, এটা ক্রয় বাবদ ব্যয় হয়েছিল, এটা বিনিয়োগের সুদ বাবদ আয় হয়েছিল। আয় তো সবসময় ক্রেডিট হয়, যে বাবদ আয় হবে সেটা ক্রেডিট লিখবো, আর ব্যয় সবসময় ডেবিট হয়, অর্থাৎ যে বাবদ ব্যয় হবে সেটা ডেবিট লিখবো। একইভাবে বিজ্ঞাপন ক্রমিক নাম্বার 6, 5 নাম্বার কিন্তু লেনদেন ছিল না। আচ্ছা, বিজ্ঞাপন ক্রমিক নাম্বার 6, কি বাবদ ব্যয়? এটা বিজ্ঞাপন বাবদ ব্যয়, তাহলে বিজ্ঞাপন হিসাব। আর হচ্ছে যেহেতু আমার টাকাটা নগদে চলে গেছে, নগদান হিসাব। আচ্ছা, বিজ্ঞাপন একটা কি বললাম? ব্যয়। নগদান একটা কি বললাম? সম্পদ। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে ব্যাংক চলতি হিসাব খোলা হলো। ব্যাংকে যখন আমি হিসাব খুললাম, ব্যাংকে আমার টাকা জমা হলো। আমি আগের দিনও বারবার বলছি, ব্যাংক চলতি হিসাব খুললে কিন্তু সম্পদের পরিবর্তন হয় না। কারণ হচ্ছে ব্যাংক চলতি হিসাব খোলা হলো, এর মানে ব্যাংকে কিছু টাকা জমা দিলাম, আমার নগদ টাকা আমার ব্যাংকে গেল, আমারই প্রাতিষ্ঠানিক টাকা সব, কিন্তু সম্পদের তারল্যের রূপ পরিবর্তন হয়। অর্থাৎ নগদ টাকা হচ্ছে সর্বোত্তম তরল সম্পদ, নগদের মতো তরল সম্পদ দ্বিতীয়টি নেই। যখন আমি ব্যাংকে টাকাটা রাখলাম, ব্যাংকও তরল সম্পদ, চলতি সম্পদ, কিন্তু নগদের মতো এত তরল সম্পদ নয়। অর্থাৎ তারল্যের কিছুটা পরিবর্তন হয়েছে, এজন্য এটা লেনদেন। আর যেহেতু এটা লেনদেন, সেহেতু এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করা যাবে। আর ডেবিট ক্রেডিট নির্ণয় করা গেলে অবশ্যই তাদের হিসাব শ্রেণী দেখাতে হবে। আচ্ছা, টাকাটা পাইছে কে? ব্যাংক পাইছে, কারণ আমার বাড়ছে কোথায়? ব্যাংক সম্পদটা বাড়ছে। যখন কোনো সম্পদ বৃদ্ধি পায় তখন ওই সম্পদ ডেবিট দিকে বসে। আর আমার নগদ টাকা চলে গেছে, নগদ টাকা একটা সম্পদ ছিল, যখন কোনো সম্পদ হ্রাস পায় তখন সে নিজ নামে ক্রেডিট দিকে বসে। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আমাদের সুন্দর এই যে 7টা এন্ট্রি ছিল, 7টা এন্ট্রির কাজই আমরা দেখলাম যে কিভাবে হিসাবের শ্রেণী নির্ণয় করতে হয়। এইবারে আমরা আর একটা জিনিস দেখাবো। এটা আমি এই যে একটু আগেই বললাম যে যদি কোথাও বলে যে সমীকরণের প্রভাব বা আধুনিক পদ্ধতিতে লেনদেনগুলোর উপরে হিসাব শ্রেণীর প্রভাব দেখাও, হিসাব শ্রেণী নির্ণয় করেছি, যদি আমাকে এখানে শুধু বলতো হিসাবের শ্রেণীর প্রভাব, তো হিসাবের শ্রেণীর প্রভাব অথবা হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব, এই কথাটা যদি বলতো। আচ্ছা, হিসাবের শ্রেণীর প্রভাব বললে আমরা এখানে এভাবেই লিখব, ক্রমিক সংশ্লিষ্ট হিসাব, হিসাবের শ্রেণীর প্রভাব, শুধু এইটুকু বাড়ায় লিখব। বাড়ায় লিখে নগদ টাকা এখানে যেহেতু আসছে, প্রথম হিসাবটা দ্বারা মূলধন আসছে, তার মানে নগদ টাকা আসছে, তাহলে কি লিখবো? নগদান বৃদ্ধি। আর মূলধন বাড়ছে, তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি।
আবার পণ্য বিক্রয় করার মাধ্যমে নগদ টাকা আসছে, তাহলে বলবো সম্পদ বৃদ্ধি। আবার বলবো আয়, যেহেতু বিক্রয়ের মাধ্যমে আয় হয়েছে না, তাহলে আয় বৃদ্ধি। ক্রয়ের কারণে কি হয়েছে? ব্যয় হয়েছে না, তাহলে ব্যয় বৃদ্ধি। আর নগদ টাকা এখানে কিন্তু চলে গেছে, তাহলে নগদ টাকা যখন চলে যায় তখন কি হয়? সম্পদ হ্রাস পায়। আচ্ছা, আবার এখানে নগদ টাকা আসছে, আর নগদ টাকা যদি আসে তাহলে সম্পদ বৃদ্ধি পায়। বিনিয়োগের সুদ, এটা আয় হয়েছে, তাহলে বিনিয়োগের সুদ আসছে মানে আয় বৃদ্ধি পাইছে, এটাও কি বৃদ্ধি। বিজ্ঞাপনের কারণে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পাইছে। আর নগদান হিসাবের কারণে কি হয়েছে? আর সম্পদের কারণে কি হয়েছে? এখানে বিজ্ঞাপনের টাকা দিছি মানে সম্পদ চলে গেছে, সম্পদ চলে গেলে কি হয়? সম্পদ হ্রাস পায়। ব্যাংক হিসাব, এখানে সম্পদ বৃদ্ধি পাইছে, অন্যদিকে সম্পদ হ্রাস পাইছে কারণ নগদ টাকা চলে গেছে। শিক্ষার্থীরা, গতদিন আমি একটা কথা বলছিলাম, যখন এক সাইডে বাড়ে তখন অন্য সাইডেও বাড়বে। এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, কিন্তু এই জায়গাটা আমরা খেয়াল করি। ক্রয় বলছি বৃদ্ধি পাইছে, মানে ব্যয় কি হয়েছে? বৃদ্ধি পাইছে। ব্যয়কে আমরা বৃদ্ধি দেখাইছি, কিন্তু নগদ টাকাটা হ্রাস দেখাইছি। ক্রয়, ব্যয়, ব্যয় কিন্তু এই পাশে, আর নগদ টাকাটা কিন্তু এই পাশে, সম্পদটা এই পাশে, ব্যয়টা এই পাশে, সম্পদটা এই পাশে। খুব খেয়াল শিক্ষার্থীরা, ব্যয়ের আগে চিহ্নটা কি? মাইনাস না? মাইনাস জিনিস যত বাড়ে তত মাইনাসের দিকে যায়, তার মানে এটা যতই বাড়ুক না কেন এই টোটাল সমীকরণের পরিমাণটা হ্রাস পাবে। যেহেতু এই টোটাল এই সাইডটার পরিমাণ হ্রাস পাবে, সুতরাং এই পাশটা হ্রাস পাইছে, এটা একটু খেয়াল করতে হবে। বিজ্ঞাপনের ক্ষেত্রে ওই একই ঘটনা ঘটছে। আমরা দেখি বিজ্ঞাপন বৃদ্ধি পাইছে, বিজ্ঞাপন একটা ব্যয়, ব্যয় যেহেতু মাইনাস অবস্থায় আছে, তার মানে ও যত বাড়বে ওই সাইডটা তত কমতে থাকবে, আর ওই সাইডটা যত কমবে এই সাইডটা তত কমবে, এজন্য সম্পদ হ্রাস পেয়েছে। আর 7 নাম্বারটা আমরা একটু দেখি। 7 নাম্বারে সম্পদ বৃদ্ধি আবার সম্পদ হ্রাস, মানে একই দিকে প্রভাব ফেলছে, আর একই দিকে প্রভাব ফেলে একটা বাড়বে একটা কমবে। শিক্ষার্থীরা, এগুলো আমাদের দ্বিতীয় নম্বর। এরপরে যদি আমাদেরকে বলতো হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব, এখানে হিসাবের শ্রেণীর না বলে হিসাব সমীকরণের উপাদানের প্রভাব দেখাও। হিসাব শ্রেণীর উপাদানের প্রভাব দুই রকমের দেখানো যায়। একটা হচ্ছে একটা টেবুলার ছক করে করে দেখানো যায়, আর একটা হচ্ছে এভাবেই দেখানো যায়। তবে সেখানে কি শিক্ষার্থীরা, সম্পদ, এটা কি সম্পদ? আমরা এ বলি না, তার মানে এখানে সম্পদ না লিখে এ লিখব, এ বৃদ্ধি। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব আমরা পুরোটাকে বলি, অর্থাৎ আমরা পুরোটাকে কি বলছিলাম? ওই, তাহলে বলতে পারি ওই বৃদ্ধি। আচ্ছা, এরপরে নগদ টাকা, নগদ টাকা কি ছিল? সম্পদ, তাহলে এখানে সম্পদের জায়গায় দেবো এ বৃদ্ধি। আয়, আয় কিন্তু আমি বলছিলাম যখন আয় আর ব্যয় হবে আমরা ডাইরেক্ট নাম দিয়ে বলতে পারি, আয় বা ই বলতে পারি, অথবা যেহেতু আয়টা ওইয়ের ভিতরে পড়ে, কেউ যদি সংক্ষিপ্ত শিরোনামেও করতে চায় সেক্ষেত্রে সে বলতে পারবে ওই বৃদ্ধি। একইভাবে তবে শিক্ষার্থীরা, ব্যয়ের ক্ষেত্রে আর উত্তোলনের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। যেমন ব্যয়ের ক্ষেত্রে এখানে যেটা ব্যয় বৃদ্ধি আছে সেটা আসলে মালিকানা সত্ত্বের ভিতরে কি অবস্থায় আছে? মাইনাস অবস্থায়। অর্থাৎ আমি যদি এখানে ব্যয় বৃদ্ধি মানে ই বৃদ্ধি বলি, আলাদা আলাদা ক্লাসিফিকেশনে দেখাই, সমস্যা নাই। তবে আমি যদি এই পুরোটা যেহেতু মালিকানা সত্ত্ব, আমি যদি এই ব্যয়টাকেও মালিকানা সত্ত্ব নাম দিতে চাই, অর্থাৎ ওই উপাদান বলতে চাই, তাহলে ওইটাকে কিন্তু আমাদের এখানে হ্রাস বলতে হবে, কারণ ব্যয় ছিল মাইনাস অবস্থায় আর ব্যয়ের কারণে ওই হ্রাস পায়। একইভাবে বিজ্ঞাপনের এটা ব্যয় আছে, আর ব্যয় থাকলো মানেই যদি আমি ব্যয় হিসেবে বলি তাহলে ব্যয় বৃদ্ধি, ব্যয় প্লাস দেখাবো, কিন্তু যদি আমাদের মালিকানা সত্ত্ব নাম দিতে চাই মানে ওই লেখি, তাহলে আমি বলবো ওই হ্রাস, কারণ ব্যয়টা ওইয়ের ভিতরে মাইনাস অবস্থা আছে। এই পুরোটুকুই কিন্তু ওই। শিক্ষার্থীরা, আমরা পুরোটাকেই ওই হিসেবে কাজ করতে পারবো। তো এইভাবে জাস্ট হিসাব বিজ্ঞানের যে উপাদানগুলোর এই নামগুলো আছে, আমি নিচের এই সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এগুলো না লিখে এই উপাদানগুলো লিখবো। যদি আমাকে এখানে বলে দেয় হিসাব সমীকরণে প্রভাব দেখাও, হিসাব
সমীকরণে প্রভাব। আর একটা ভাবে হিসাব সমীকরণের প্রভাব দেখানো যায়, আগেও বলছি, সেটা হচ্ছে টেবুলার ছক বা বিবরণী ছক। টেবুলার ছক বলুক বা বিবরণী ছক বলুক, অনেক সময় টেবুলার সামারিও বলে দেয়। তো টেবুলার সামারি হোক, টেবুলার ছক হোক, বিবরণী ছক হোক বা বিশ্লেষণাত্মক পদ্ধতি বলুক, যেটাই বলুক না কেন, আমরা তখন বিবরণী ছক করব। এভাবে করলে কাজ হবে না যদি বলে দেয়। আর যদি না বলে তাহলে হিসাব সমীকরণের প্রভাব এভাবে দেখাতে পারি। এখানে জাস্ট সম্পদের জায়গায় কি লিখবো বলছি, সম্পদের জায়গায় এ, মালিকানা সত্ত্বের জায়গায় বলছি লিখবো ওই। আচ্ছা, সম্পদের জায়গায় লিখবো এ, আয়ের জায়গায় লিখবো আই, ব্যয়ের জায়গায় লিখবো ই, সম্পদের জায়গায় লিখবো এ। সম্পদের জায়গায় এ, আয়ের জায়গায় আই। তবে যদি আমরা এগুলো, এই আই, এই ই, এগুলো ব্যবহার না করে মালিকানা শব্দটা ইউজ করি, তাহলে ব্যয়টা আর উত্তোলনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যেখানে ই বৃদ্ধি আছে এখানে ওইটা হ্রাস দেখাতে হবে। আই বা সির ক্ষেত্রে একই থাকবে। ব্যয়ের ক্ষেত্রে দেখাবো ই, সম্পদের ক্ষেত্রে এ, সম্পদের ক্ষেত্রে এ, সম্পদের ক্ষেত্রে এ। জাস্ট নামগুলো এভাবে লিখব উপাদান দিয়ে। আর টেবুলার সামারির ক্লাস নিয়ে আগামী দিন আমি থাকছি। আপনাদের টেবুলার সামারির সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশেই থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন আইকন ক্লিক করে অল করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।